সালমা, তুমি কেমন আছো? হ্যাঁ গো, ভালো আছি। এই দেখো না, কত সুন্দর তোমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। এই জন্মে এই পৃথিবীতে তো আমাদের সংসার করতে দিল না। আমি ভগবানকে বলবো, যদি পরের জন্মে আমাদেরকে এই সুখের থেকে বঞ্চিত যেন না করে। আল্লাহ আমাদের একটু পরে বিচার করবে। আমি আল্লাহকে বলবো, শত কষ্ট দিই, কিন্তু পরজন্মে যদি আমাদের মানুষ জন্ম হয়, আমার যেন তোমার সাথেই বিয়ে হয়। আমরা কি ভুল করেছিলাম বলো তো, যার জন্য পৃথিবী ছেড়ে আমাদের এখানে চলে আসতে হলো? তবু তোমার দাদা একটা ভালো কাজ করেছে, দেখো তোমাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। এই কথাটা যদি আগে বুঝতো, তাহলে আমাদের সব ছেড়ে চলে আসতে হতো না। বলছি, আমার সাইকেলের চেনটা না পড়ে গেছে, একটু তুলে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। হয়ে গেছে। থ্যাঙ্কস। না না, এটা ধন্যবাদ দেওয়া কি আছে, এটা তো আমার কর্তব্য। এটা জিনিস আমি তোমাকে অনেকদিন ধরে দেবো ভাবছি, কিন্তু দেবার সাহস হয়ে ওঠেনি। যদি তুমি কিছু মনে করো। না না, মনে করবো কেন? কি দেবে? দাও না। এলো দাদা, ওটা এখানে খোলার দরকার নেই। এটা বাড়ি গিয়ে বা খোলা আকাশের নিচে খুলে পড়ে নিও। আমি এখন আসছি। প্রিয়তম শর্মা, প্রথমে তুমি আমার ভালোবাসা নিয়ে। আসলে প্রথম যেদিন তোমায় দেখি, তোমার চোখের তারা আমায় করেছিল মুগ্ধ। তোমার ঠোঁটের হাসি যেন মুক্তের ঝলকানি, তোমার মাথার চুল যেন আমার মুখে বেঁধে যায় অনেক না জানা কথা। তুমি বিশ্বাস করো শর্মা, আরে তোমার খুব ভালোবেসে ফেলেছি। আর আমার মনে হয় তোমার মন তোমার শেষ এই কথাই বলে। যদি ভালোবেসে থাকে, তাহলে কাল বিকালে আমি তোমার জন্য অপেক্ষা করব, ঠিক বিকাল 4টায়। যদি তুমি না আসো, তাহলে জানবো আমার ভাবনা হয়তো স্বপ্নে ছিল। আর আমি যদি মেরে যাই, তাহলে জানবে আমার ভালোবাসা শুরুই সত্যি ছিল। আই লাভ ইউ শর্মা। সকালবেলা বাসের আগায় যেন শিশির রেখা ধরে, তোমার আমি ভালোবাসি কথাটা মুখে না বলতে পারলো, চিঠিতে লিখে জানালাম। তোমার মনের ঘরে প্রতি তোমার ভালোবাসার সুরত। আই লাভ ইউ টু সুব্রত, আই লাভ ইউ টু। আমি তোমার কথা মতোই এই চিঠিতে পড়া ভালোবাসা গ্রহণ করলাম। এই সালমা, কি ব্যাপার রে? বড় ভাইজান আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিল, আর তোর স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? আসলে ছোট ভাইয়া, সাইকেলের চেনটা না পড়ে গিয়েছিল, তাই। তা পড়ালি কি করে? নাকি কোনো ছেলে পড়ে দিচ্ছিল? না না ছোট ভাইয়া, ওই আমার বন্ধুরা ছিল না,
ওরাই সবাই মিলে পরিয়ে দিল। দেখ, তুই কিন্তু জানিস বড় ভাইয়ের কেমন, তাই জীবনে এমন কিছু করিস না যাতে, মানে আমি কি বলছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। হ্যাঁ ছোট ভাইয়া। ঠিক আছে, যা ভেতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নে, যা। আই লাভ ইউ। মালা, এর একটা বড় সমস, একটা হিন্দুর ছেলে এর, তা আবার মুসলিম পাড়ায় এসে মুসলিম মেয়েদেরই সর্বনাশ করতে এটা। আর তুই আমাকে তখন কি বললি, প্রেম নাকি হানিফের সাথে দরকার, এটাই তো তোর হানি। ছোট ভাইয়া, ওর ভাইয়া, তোমরা ওকে না না, ওর কোনো দোষ নেই, আসে না। চুপ, একবার কথা বলবি না। স্কুলে যাস পড়াশোনা করতে, দেখি এইসব করতে। আর তুই, তোর দাদা নাকি গ্রামের দেবতা, সে নাকি অন্যায় করে না, কাউকে অন্যায় করা শেখায় না, তাহলে তুই এটা কি করছিস? আমি সালমাকে ভালোবাসি দাদা, আমাকে বিয়ে করতে চাই। হিন্দুর ছেলে আমাদের মুসলিম মেয়েকে বিয়ে করতে চাস? ভাইজান, এই মালটাকে তুমি জানে খতম করে দাও। আমি সালিম খান, আমাদের গ্রামে বিচার আমি করি, আর এটা তোমাদের নিজস্ব ব্যাপার। আমার বিচারে এর শাস্তি বহুত। দাঁড়া সালিম, ঠিক সময় যদি গোপাল আমাকে খবরটা না দিত, তাহলে তো তুই এখনই আমার ভাইকে ওপরে পাঠিয়ে দিতিস। আল্লাহকে একটা ধরলে আর জানা যে এই গোপাল তোকে ঠিক সময় খবরটা দিল বলে। আর তুই নিজেকে কি ভাবছিস উত্তর গ্রামের দেবতা বলে আমি তোকে আল্লাহ মানবো? দেখ সেলিম, আমার পাড়ায় কিছু হলে তার বিচার আমি করি, আর সকলের পাশেও থাকি। আমার ভাই দোষ করেছে, তাই সে দোষটা সম্পূর্ণ আমার। যদি প্রকৃত গুলি মারতে চাস তাহলে আমাকে মার। আমাদের গ্রামে কেউ অন্যায় করলে আমি তাকে ক্ষমা করি না, যদি তবুও আজ ওকে ছেড়ে দিলাম। সুফিক, ওকে দাদা হতে ছেড়ে দে। সালমা, চল বাড়ি চল। দাঁড়া সেলিম, এই আম্মানানটা না তোদের গ্রামের না আমাদের গ্রামের, এটা উভয় গ্রামের মাঝখানে। আর এখানে আমার ভাই তোর বোনের সাথে দেখা করতে এসেছে, মানে তোর বোনও আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। তাই দোষটা শুধু আমার ভাই একার নয়, তোর বোনেরও। বোনটা বড় হয়েছে, তার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি না খেলে বিয়ে দিয়ে দে। চল সুব্রত। তোকে একবার একটা কথা বলি, তুই যখন শুনি তোকে মারছিলি না, তখন কিন্তু আমি মারতে পারতাম, কিন্তু আমরা কথা তো মারতে শিখিনি, বইটাতে শিখেছি। সন্তু, সন্তু, তুই এখানে? তোর আমাদের সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে কি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন গোপাল দা? সর্বনাশ হয়ে গেছে সন্তু। আম বাগানে আম গাছের গোড়ায় পূর্বতে বিষ খেয়েছে। কথা কি বলছো তুমি? সুব্রত শেষে চলো চলো গোপাল, চল চল। এটা তুই কি করলি ভাই? কেন করলি? একটা মেয়ের জন্য নিজের দাদাকে ভুলে গেলি, এই গোপালিয়াকে ভুলে গেলি কেন? চলো বলা, ভাইকে নিয়ে বাড়িতে যাই, চলো।
শান্ত ভাই, এই সেলিম খান আজ পর্যন্ত আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নোয়ায়নি, কিন্তু আজ এই সেলিম খান তোমার মতন দেবতার কাছে মাথা নোয়াচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 4 পিতাবিদের জন্য আজ আমি আমার এই ছোট্ট বহেন সালমাকে হারালাম। কিন্তু জানো, আমার বহেন মরার সময় সব বলে গেছে যে সব দোষ আমার বহেন সালমা। একটা কথা কি জানিস সেলিম, এই কথাটা যদি তুই একদিন আগে ভাবতিস, তাহলে আমাদেরকে এই দুটো জীবনকে অকালে হারিয়ে দিতে হতো না। আচ্ছা সেলিম, তুই তোর বুকে হাত রেখে বলতে পারবি যে তুই প্রকৃত মুসলিম, না তোর ভাই শফি বলতে পারবে যে সে প্রকৃত মুসলিম, না আমি বলতে পারবো যে আমি প্রকৃত হিন্দু, না এই গোপালদা বলতে পারবে যে ও প্রকৃত হিন্দু? আমরা কেউ জানি না যে আমরা জাতিতে আসলে কি। শুধু জানে একমাত্র আমার মা আর তোর আম্মা। তাহলে কেন, কিসের জন্য জাত ভেদাভেদ? তাছাড়া তুই যে সব সময় তোর কাছে ওই বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াস, বলতে পারিস ওই বন্দুকটা তোর কোন উপকারে লাগে? আজ আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বন্দুক কেন, আজকের পর আমি আর কোনো অস্ত্র ব্যবহার করব না। আজকের পর আমার অস্ত্র হয় আমার এই মুখ। আমি যে পাপ করেছি তার জন্য আমার আল্লাহ আমাকে যা সাজা দেবে তাই আমি মাথা পেতে নেব। কিন্তু আমি আল্লাহকে ডাকি আর বলি, এই পাপীর তুমি একটা কথা দেখো আল্লাহ, ওদের এই অসম্পূর্ণ ভালোবাসা উনি যেন পরজন্মে পূরণ করে দেন। তুই তোর বোনের জন্য খাচ্ছিস, আমি আমার ভাইয়ের জন্য খাচ্ছি। আর এটাই হয়তো ও ভগবানের বিচার। আচ্ছা, আরো সব মনে করে কি হবে? তবুও কি ভোলা যায় সালমা? তোমার কিন্তু চিঠির ছন্দটা বেশ ভালো ছিল, ওরকম একটা ছন্দ বলো না, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। প্রথম দিন তোমায় দেখি মনে হলো স্বপ্নপুরী, দ্বিতীয় দিন যখন দেখি মনে হলো তোমায় জড়িয়ে ধরি। রাতে শুয়ে স্বপ্ন দেখি তোমার উপর আমি আছি, ভোরবেলা উঠে দেখি খাটের নিচে শুয়ে আছি। এখন ভাবি আর দেখি তুমি আছো, আমি আছি।